বহুল প্রতীক্ষার পরে শাকিব খান ও তাসনিয়া ফারিন অভিনীত প্রিন্স ওয়ান্স আপন এ টাইম ইন ঢাকা মুভিটি চলে এসেছে। তো আমিও চলে আসলাম এটার এক্সপ্লেইন নিয়ে। আসলে সিনেমাটি এখন পর্যন্ত অনলাইন কোনো প্ল্যাটফর্মেই আসেনি, এর জন্য সিনেমাটি হলে গিয়ে দেখে তারপরে করতে হয়েছে। তো আমি ট্রেইলার দিয়েই সিনেমার এক্সপ্লেইনটি করলাম। ঠিক এই কারণে গল্পের সঙ্গে সবসময় ভিডিওর মিল নাও থাকতে পারে, এটা তোমরা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবে। তোমাদের জন্য এত কষ্ট করে নতুন নতুন সিনেমার গল্প নিয়ে আসি, তাহলে তো একটা লাইক আমি আশা করতেই পারি। কোনো স্পয়লার না দিয়ে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে চলো তাহলে গল্পের গভীরে ঢুকে পড়া যাক। সিনেমার শুরুতে দেখা যায় একটা নায়িকা শুটিং করছিল, ওর নাম দিলরুবা। কিছুক্ষণ শুটিং করার পরে হঠাৎ করে ওর ফোনে একটা কল আসে। ফোনটা ধরে কেমন যেন সে একটু চমকে যায়, তারপর সেখান থেকে প্যাক আপ করে চলে যেতে চায়। ডিরেক্টরকে অনেক করে রিকোয়েস্ট করলেও কোনো কথাই শোনে না, সেখান থেকে চলে যায়। তারপর দেখা যায় রাত্রেবেলাতে সে একটা জায়গায় দাঁড়িয়ে সিগারেট খাচ্ছিল। কিছুক্ষণের মধ্যেই হুড পরিহিত একজন চলে আসে, তারপর ওর সাথে কুশল বিনিময় করার পরে গাড়িতে করে একটা জায়গায় নিয়ে আসে ওকে দিলরুবা। আস্তে আস্তে সেই লোকটা একটা বিল্ডিংয়ের মধ্যে যায়। সেখানে একটা রুমের মধ্যে মিটিং চলছিল। আসলে এটা ছিল আন্ডারওয়ার্ল্ডের মিটিং। এখানে যারা বসেছিল তারা সবাই ছিল এক একটা গ্যাং লিডার, এরাই আসলে আন্ডারওয়ার্ল্ডটা পরিচালনা করত। সেখানে সেই হুড পরার লোকটা আসার পরে সবাই এটা ওটা বলতে শুরু করে, কিন্তু কোনো কিছুরই তোয়াক্কা করছিল না সেই হুড পরার লোকটা। তারপর উঠে পড়ে টেবিলের ওপরে। এন্ট্রি হয় মেগাস্টার শাকিব খানের। এখানে ওর নাম প্রিন্স। সে টেবিলের ওপরে উঠেই দুই হাতে দুইটা বন্দুক নিয়ে সবাইকে গুলি করতে থাকে, একদম পাখির মতো মেরে ফেলে সেখানে থাকা সবাইকে। ওরা কিছুই করতে পারে না প্রিন্সের। অন্যদিকে দেখা যায় একটা পুলিশ ভ্যান গিয়ে একটা শুনশান রাস্তার মধ্যে দাঁড়ায়। কিছুক্ষণের মধ্যেই সেখান থেকে একটা মোটরসাইকেল নিয়ে একজন আসতেছিল। গাড়ি থেকে পুলিশগুলো নেমে ওকে ধরে ফেলে, তারপর নিয়ে আসে ওকে একটা সেফ হাউসে। সেখানে ওকে প্রচুর পরিমাণে মারধর করতে থাকে। তারা প্রিন্সের সম্পর্কে ওকে জিজ্ঞাসাবাদ করে। ওর নাম ভুট্টু, কিন্তু প্রিন্সের ব্যাপারে একটুও মুখ খোলে না ভুট্টু। এতটা মার খাওয়ার পরও সে কিছুই বলছিল না। আসলে সে ছিল প্রিন্সের খুবই একজন লয়াল মানুষ, আবার বন্ধুও বলা যায় বটে। কিছুক্ষণের মধ্যে সেই জায়গায় চলে আসে পুলিশের বড় অফিসার মিনহাজ। সে এসে সেখানে থাকা সবাইকেই বাইরে বের করে দেয়, আর ভুট্টুকে জিজ্ঞেস করতে থাকে আবারও সেই প্রিন্সের ব্যাপারেই। প্রথমে তো ভুট্টু কিছুই বলছিল না, কিন্তু তারপর বলতে শুরু করে প্রিন্সের গল্প। প্রিন্সের আসল নাম ইব্রাহিম। সে প্রথম যখন ঢাকা শহরে এসেছিল তখন তার কোনো কাজও ছিল না, এমনকি তার পকেটে একটা পয়সা কড়িও ছিল না। এরপর ইব্রাহিমের সাথে দেখা হয়ে যায় ভুট্টুর। ওদের দুজনের খুব ভালো একটা সম্পর্ক হয়ে যায়। তখন ভুট্টু ইব্রাহিমকে নিয়ে গিয়ে বাবু নামের একজনের কাছে কাজে রাখে। আসলে বাবু ছিল ছোট মতো একটা গ্যাংস্টার। এভাবেই দিন কাটতে থাকে। বাবুর একটা ছোট বোনও ছিল, ওর নাম দিলরুবা। আস্তে আস্তে দিলরুবা এবং ইব্রাহিম একে অপরকে ভালোবাসতে শুরু করে। আরও কিছুটা সময় এভাবেই পার হয়ে যায়। দিলরুবা একটা বারে ডান্স করত। কিছুদিন পরে সেখানেও ইব্রাহিমকে নিয়ে গিয়ে বারের বাউন্সার হিসেবে ওকে চাকরি দিয়ে দেয় দিলরুবা। একদিন রাত্রেবেলাতে বারে যখন দিলরুবা ডান্স করছিল, ঠিক তখনই ওই এলাকার কাউন্সিলরের ছেলে ওর সাথে বাজে ব্যবহার করতে থাকে। এতে অনেক রাগান্বিত হয়ে যায় দিলরুবা এবং কষে একটা চড় লাগিয়ে দেয় ওকে। এই ব্যাপারটিতে খুব ক্ষেপে যায় মাসুদ, আর দিলরুবাকে ধরে নিয়ে খারাপ কিছু করার ইন্টেনশনে টেনে নিয়ে যেতে থাকে। এই ব্যাপারটা আবার দেখে ফেলে ইব্রাহিম, আর এসে মারতে শুরু করে দেয় মাসুদকে। অনেকক্ষণ ওর ধোলাই দেওয়ার পরে সেখানে থাকা অন্য বাউন্সাররা ধরে ফেলে ইব্রাহিমকে। আসলে কমিশনার ছিল অনেক বেশি পাওয়ারফুল, এজন্য ওনার কথাতেই ইব্রাহিমকে ধরে নিয়ে যায় পুলিশ, আর প্রচুর মারধর করতে থাকে। ইব্রাহিমের কত বড় সাহস যে কমিশনারের ছেলের গায়ে সে হাত তুলেছে, এর জন্যই ওকে এরকম মারধর করা হচ্ছিল। ওকে এত পরিমাণ মারধর করে যে ওর অবস্থা একদম বাজে করে ফেলে। এর জন্য ওকে জেলের মধ্যেকার হাসপাতালে ভর্তিও করা হয়। একদিন ইব্রাহিম যখন বারান্দাতে বসেছিল, ঠিক তখনই পাশ দিয়ে হেঁটে যাচ্ছিল গোপালদা নামের একজন। আসলে উনিও মোটামুটি বড় মাপের একজন গ্যাং লিডার। তখন গোপাল জানতে পারে যে ইব্রাহিম কমিশনারের ছেলেকে মেরে এখানে এসেছে। এটা শুনে তো অবাক হয়ে যায় গোপাল, আর বুঝতে পারে যে ইব্রাহিমকে দিয়েই কিছু একটা করা পসিবল। তখন থেকে ইব্রাহিমের দেখাশোনা করতে থাকে গোপালদা। এভাবে কিছুদিন যাওয়ার পরে এখন ইব্রাহিম মোটামুটি সুস্থ। হঠাৎ করে একদিন ওরা দুজনে যখন গল্প করছিল, তখন একটা কনস্টেবল এসে গোপালদার হাতে একটা চিঠি ধরিয়ে দিয়ে যায়। আসলে এর ভেতরেই ছিল ইব্রাহিমের বেল অর্ডার, মানে গোপালদাকে ছাড়িয়ে নিয়েছে। তখন আন্ডারওয়ার্ল্ড সম্পর্কে কিছু ধারণাও দেয় সে ইব্রাহিমকে। সাথে ওকে বলে, তোকে আমি ছাড়ালাম ভালো কথা, কিন্তু আমার একটা কাজ করে দিতে হবে তোর। একটা জায়গা থেকে আমার 2টা বিদেশি কবুতর এনে তুই নিজের কাছে রেখে দিবি। আমি যখন বের হব জেল থেকে তখন সেগুলো আমি নিয়ে নিব তোর কাছ থেকে। আসলে গোপাল বিদেশি কবুতর বলতে বিদেশি বন্দুক বোঝাচ্ছিল। তারপর বের হয়ে আসে ইব্রাহিম। জেল গেটে তো ওকে মোটামুটি সংবর্ধনার মতোই দেয় সবাই, ওদের মধ্যে দিলরুবাও ছিল। তারপর ইব্রাহিম গিয়ে বন্দুক 2টো কালেক্ট করে আর সেগুলো বাবু ভাইয়ের কাছে রেখে দেয়। এভাবেই দিন কাটতে থাকে।
একদিন সন্ধ্যার সময় যখন বাবু একটা দোকানে গিয়েছিল তখন ওকে আবার মাসুদ এবং লিটন দেখেছিল। বাবুর কাছে যে বিদেশি বন্দুক আছে এটাও ওরা খেয়াল করেছিল। সেদিন রাত্রেবেলাতেই মাসুদ এবং লিটন মিলে তাড়া করতে থাকে বাবু এবং দিলরুবাকে। এক পর্যায়ে একটা গুলি এসে লাগে বাবুর পায়ে। ততক্ষণে দিলরুবা সেখান থেকে পালিয়েছে। তারপর ওরা দুজন এসে নির্মমভাবে হত্যা করে বাবুকে, আর তার কাছে থাকা বিদেশি বন্দুক দুটোও নিয়ে নেয়। এই ব্যাপারগুলো আবার পাশ থেকে দেখছিল দিলরুবা, কিন্তু ওর তো কিছুই করার ছিল না। খবরটা যখন ইব্রাহিম পায় তখন তাড়াহুড়ো করে চলে আসে সেখানে আর দিলরুবাকে খুঁজতে থাকে, কিন্তু কোথাও খুঁজে পায় না দিলরুবাকে। এরপর লোকও লাগায়, কিন্তু তারপরেও খুঁজে পায় না দিলরুবাকে। তারপরই গোপাল ইব্রাহিম এবং ভুট্টুকে বলে তার বাড়িতে গিয়ে থাকার কথা, ওদের সেফটির জন্য। ওরাও আর না করে না। গোপালের বউও ছিল খুবই ভালো মানুষ, ওদেরকে একদম নিজের ভাইয়ের মতোই দেখাশোনা করত। এভাবে কিছুদিন কাটার পরে হঠাৎ করে একদিন গোপাল ছাদে তার সাঙ্গুপাঙ্গু নিয়ে বসেছিল। ঠিক তখনই তার কাছে চলে আসে মাসুদ এবং লিটন। আসলে ওরা বিদেশি বন্দুক দুটো বিক্রি করতে এসেছিল, কিন্তু তারা তো আর জানতো না যে এই বন্দুক দুটো আসলে গোপালেরই। গোপাল বন্দুক হাতে নিয়েই দেখতে পায় সেটাতে খোদাই করে জি লেখা। তখন ওরা আর বুঝতে বাকি থাকে না যে এটা তারই বন্দুক, এবং বাবুকে হত্যা করে এরা দুজনই সেটা থেকে ছিনিয়ে নিয়েছিল। তখন ওদের দুজনকে বলতে থাকে, তোদের এত বড় সাহস, তুই গোপালের জিনিসে হাত দিয়েছিস। এখানকার ভাবসাব খারাপ বুঝে মাসুদ এবং লিটন সেখান থেকে পালাতে যায়। এর মধ্যে শুরু হয়ে যায় ওদের মধ্যে গোলাগুলিও। অনেকক্ষণই চলে এই গোলাবর্ষণ। তারপরেও কোনো মতে মাসুদ এবং লিটন ছাদ থেকে নিচে নেমে আসে। সিঁড়ি দিয়ে বের হতে যাবে, ঠিক তখনই ওদের দেখা হয়ে যায় ইব্রাহিমের সাথে। বাবুকে মারার জন্য ইব্রাহিম তো ওদের উপরে অনেক বেশি রাগান্বিত হয়েছিল। তখন শুরু হয়ে যায় ওদের মধ্যকার ফাইট। কিছুক্ষণ মারামারি হওয়ার পরে ওদের মধ্যে শুরু হয় বন্দুকযুদ্ধ। এক পর্যায়ে মাসুদ এবং লিটনকে মেরে ফেলে ইব্রাহিম। কাহিনীটা গোটা ঢাকা শহর ছেয়ে যায়। ইব্রাহিমের নামে পুলিশ ওয়ারেন্টও বেরিয়ে যায়। আর তারা তো কমিশনারের ছেলেকে মেরেছিল, এর জন্য ওদের খুব বাজে অবস্থা করতে চাইছিল কমিশনার। এর জন্য ইব্রাহিমকে গোপালদা একটা বাসা ভাড়া করে সেখানেই থাকতে বলে, মানে কিছুটা দিন ওর গা ঢাকা দিয়ে থাকতে হবে। এভাবেই ওর দিন কাটতে থাকে। ওই সময়টা আবার গোপালদা ইব্রাহিমকে আন্ডারওয়ার্ল্ড সম্পর্কে বিভিন্ন জ্ঞান দিচ্ছিল। আসলে ঢাকা শহরের আন্ডারওয়ার্ল্ডের যে মেন ছিল ওর নাম আব্রাহি পাঠান। ওর কথাতেই সবাই উঠে বসে। তো আন্ডারওয়ার্ল্ডে যদি রাজ করতে হয় তাহলে ওকে হারাতে হবে, কিন্তু গোপাল তো আসলে ওর জন্যই কাজ করত। তারপরেও সে ইব্রাহিমের ট্রেনিং চালিয়ে যেতে থাকে। এদিকে একদিন বিকেলবেলাতে সেই বাড়ির ছাদে দুই বোন মিলে কাপড় নাড়ছিল। বড় বোনের নাম ছিল সোনিয়া। কাপড় চোপড় নামানোর সময় হঠাৎ করে তার একটা অন্তর্বাস নিচে গিয়ে পড়ে। সোজা গিয়ে সেটা ইব্রাহিমের বেলকুনিতেই পড়ে। এটাতে সোনিয়া তো খানিকটা থতবত খেয়ে যায়। সে বুঝতে পারছিল না যে সে কী করবে। এজন্য সেই অন্তর্বাসটা ঢেকার জন্য আরও কিছু কাপড় ছুঁড়ে মারে সেদিকে, কিন্তু তারপরও সেটাকে ঢাকতে সক্ষম হয় না। ততক্ষণে এখানে ইব্রাহিমও চলে আসে আর জিনিসগুলো দেখতে পায়। ইব্রাহিমকে দেখে তো অনেক লজ্জা পেয়ে যায় সোনিয়া, আর ওকে দেখে যেন একদম প্রেমেই পড়ে যায় ইব্রাহিম। কিছুক্ষণের মধ্যেই সোনিয়া তার ছোট বোনকে নিচে পাঠায় কাপড়গুলো আনার জন্য। ওর ছোট বোন আবার খুব পাকা, একদম ইস্ত্রে পাকা বলা যায়। অনেক পাকা পাকা কথা বলে সে ইব্রাহিমের কাছ থেকে ওই কাপড় চোপড়গুলো নিয়েই চলে আসে। তখন সোনিয়া তার ছোট বোনকে জিজ্ঞেস করে, আচ্ছা ছেলেটা কি বিবাহিত, বা ওর কি কোনো গার্লফ্রেন্ড আছে? এই কথাটা শুনে ছোট বোন তো অনেকটা রাগান্বিত কণ্ঠে বলে, আমি কি জানি, তোমার যদি এতই জানতে মন চায় ওনাকে গিয়ে তুমি নিজেই জিজ্ঞেস করো না। এদিকে দেখা যায় একদিন বিকেলবেলাতে পাঠান তার ব্যাকইয়ার্ডে বসেছিল। কিছুক্ষণের মধ্যেই সেখানে অনেক পুলিশ অফিসার চলে আসে আর পাঠানের লোকজনকে মারতে শুরু করে। পুলিশের সাথে পাঠানের লোকজন কোনোভাবেই পেরে উঠছিল না। এক এক করে পুলিশের গুলিতে মারা যাচ্ছিল ওরা। পাঠানের সকল লোককেই মেরে শেষ করে ফেলেছিল পুলিশরা। এবার হলো পাঠানের পালা। ওকে গুলি করতে যাবে, ঠিক তখনই জানালা ভেঙে সেখানে চলে আসে ইব্রাহিম আর পুলিশদেরকে মেরে বাঁচিয়ে নেয় পাঠানকে। ওর স্টাইল দেখে তো পুরো ফিদাই হয়ে যায় পাঠান, আর সেই ইব্রাহিমকে প্রিন্স নামটা দিয়েছিল। এখান থেকে ইব্রাহিমের প্রিন্স হয়ে ওঠার গল্পটা শুরু। এখন গোপালের সাথে প্রিন্সও সবসময় পাঠানের সাথে দেখা করতে যেত, আর পাঠান প্রিন্সকে ভালোই গুরুত্ব দিত। কিন্তু একদিন যখন পাঠানের বাড়িতে ওরা গিয়েছিল তখন প্রিন্স হ্যান্ডশেক করার জন্য হাতটা বাড়িয়ে দিয়েছিল পাঠানের দিকে, কিন্তু পাঠান ওর সাথে হ্যান্ডশেক করেনি। তখন প্রিন্স বুঝতে পারে যে ওরা আসলে পাঠানের জন্য কাজ করে, এর জন্য ওদের সাথে এমন ব্যবহার করলো পাঠান। তারপর সেখান থেকে চলে আসার সময় গোপালদাকে প্রিন্স বলে, দাদা অনেক তো হয়েছে এভাবে টাকা দিয়ে কাজ করা, এবার আপনি পাঠানকে বলবেন যে সে যেন গুলশান এবং তার আশেপাশের এলাকাগুলো আমাদেরকে দিয়ে দেয়, আমরা সরাসরি ওর সাথে কাজ করতে চাই। এই কথাটা শুনে চমকে ওঠে গোপালদা আর বলে, তোর কি মাথা নষ্ট হয়েছে? এটা বললে কোনোভাবেই মানবে না পাঠান, আর আমাদের ওপরে ঝামেলাও চলে আসতে পারে। কিন্তু প্রিন্স ওর কথাটা একদম অটুট থাকে। এর পরের বার যখন পাঠানের সঙ্গে ওরা দেখা করতে যায় তখন গোপালদা অবশ্য কথাটা বলে,
এই কথাটা শুনে তো পাঠান অনেক রাগান্বিত হয়ে যায়। তারপরও নিজের রাগ সংযত করে বলে, দেখ, কুকুরের কিন্তু কুকুরের মতোই থাকতে হয়। কুকুর যদি নেকড়ে হতে চায় তাহলে কিন্তু ঝামেলা পড়তে হবে। মনে হয় তোর মাথায় সমস্যা হয়েছে, তুই ডক্টর দেখা। আর এই কথা যেন আমি দ্বিতীয়বার না শুনি। মানে ওদের সবাইকে যা ইচ্ছে তাই বলে অপমান করতে থাকে পাঠান। আর পাঠানের লোকগুলো তো এদের দিকে এমনভাবে তাকাচ্ছিল যে এখনই যেন ওদেরকে মেরে ফেলবে। এরপর সেখান থেকে অপমানিত হয়ে চলে আসার সময় প্রিন্স বলে, এভাবে আর কতদিন দাদা, এর একটা বিহিত খুব তাড়াতাড়ি করতে হবে। কিন্তু ওর কথাতে একদমই সায় দিতে চাইছিল না গোপাল। তারপরে প্রিন্স এটা করেই ছাড়বে। আর গোপালের সাথে ছিল ওর বিশ্বস্ত 5 জন লোক, মান্নান, নুরু, সাহেব, জর্দাবাবু ও গোল্ডেন ফারুক। ওরা আবার প্রিন্সের এই কথাটাতে একমত হয়। তখন প্রিন্স ওদের এক একজনকে এক এক কাজ দিয়ে দেয়। কারো কাজ হবে লোক জোগাড় করা, তো কারো কাজ হবে বন্দুক জোগাড় করা। এগুলো যখন সবকিছু একসঙ্গে জোগাড় হয়ে যাবে তখনই ওরা অ্যাটাক করবে। একদিন বিকেলবেলাতে প্রিন্স যখন ওর কাজ শেষ করে বাড়ির দিকে আসতেছিল, ঠিক তখনই ওর সাথে দেখা হয়ে যায় সোনিয়ার। তখন সোনিয়া প্রিন্সের গাড়িটা থামায় আর ওকে লিফট দিতে বলে। প্রিন্সও না করতে পারে না। কিছু দূর এভাবে আসার পরে একটা জায়গায় এসে সোনিয়া গাড়িটা আবারও থামাতে বলে। তখন প্রিন্স গাড়িটা থামালে সোনিয়া তার ব্যাগ থেকে একটা বোরখা পরে নেয় আর ওড়নাটা জড়িয়ে নেয় মাথায়। বলে, এভাবে যদি না যায় তাহলে বাবা আমাকে অনেক বকাবকি করবে। তারপর এখান থেকে সোনিয়া রিক্সা নিয়ে যাবে বলে জানায়। প্রিন্সও চলে আসে বাড়িতে। এভাবে মাঝে মধ্যে ওদের দুজনের দেখা হতো এবং ওদের সময়টা খুব ভালোভাবেই কাটতে থাকে। এতদিনে দুজনের নাম্বারও এক্সচেঞ্জ করা হয়ে গেছে। হঠাৎ করে এক সন্ধ্যাবেলাতে প্রিন্সের ফোনে একটা কল আসে। সোনিয়া তখন বলে, আমাকে কি শপিং করাতে নিয়ে যাবেন? প্রিন্স আর না করতে পারে না ওর রিকোয়েস্টটা। ওরা দুজনেই চলে আসে একটা শপিং মলে। যখন এখানে জিনিসপত্র দেখছিল ওরা, ঠিক তখনই ওকে বারবার কল করছিল গোপালদা। আসলে ওদের লোকজন এবং বন্দুকগুলো চলে এসেছে। এর জন্য বন্দুকগুলো চেক করার জন্য আসলে প্রিন্সকে বারবার কল দেওয়া হচ্ছিল। কিন্তু প্রিন্স এখানে সোনিয়াকে নিয়ে ব্যস্ত থাকায় ফোনটা একদমই ধরে না। তারপরে অনেকবার কল দেওয়াতে ফোনটা ধরতে বাধ্য হয় প্রিন্স। তখন গোপালদা জানায়, মাল কিন্তু চলে এসেছে, তাড়াতাড়ি তুমি চলে আসো বাড়িতে। কিছুক্ষণের মধ্যেই সোনিয়ার শপিং করা শেষ। তখন প্রিন্স চলে যেতে চাইলেও সোনিয়া বলে, তোমাকে তো কিছু খাওয়াতেই পারলাম না, তুমি আমার সাথে এতটা সময় পার করলে, তো তোমাকে কিছু একটা খাওয়াই। কিন্তু প্রিন্স যেহেতু কাজে যাবে এর জন্য সে একদমই খেতে চাইছিল না। তারপরে ওকে অনেক করে জোর জবরদস্তি করছিল সোনিয়া। তখন অবশ্য রাজি হয়ে যায় প্রিন্স আর ওকে একটা ফ্যান্সি রকমের রেস্টুরেন্টে নিয়ে আসে। এটা দেখে খানিকটা থতবত খেয়ে যায় সোনিয়া আর মনে মনে ভাবতে থাকে, খাওয়াতে চেয়েছি বলে এত দামি একটা রেস্টুরেন্ট আনতে হবে? এত টাকা তো আমার কাছে নাই। তখন প্রিন্স ব্যাপারটা বুঝতে পেরে ওকে বলে, এখানকার বিলের চিন্তা তোমার একদমই করতে হবে না, তুমি আমার সাথে এসো। তারপর ওকে সেখানে বসিয়ে দিয়ে প্রিন্স জানায়, আমি একটু আসতেছি। কিছুক্ষণের মধ্যেই সোনিয়ার সামনে অনেকগুলো খাবার এনে দেওয়া হয়। এটা দেখে তো সোনিয়ার আরও বেশি ভয় হয়। ভাবতে থাকে এতগুলো খাবারের টাকা তো সে কোনোভাবেই পরিশোধ করতে পারবে না। এর জন্য সে উঠে আরেকটা টেবিলে গিয়ে বসে। কিন্তু ওয়েটারটা আবার সেই খাবারগুলো ওর টেবিলে এনেই দিয়ে যায়। এতে সোনিয়ার ভয় তো আরও কয়েক গুণে বেড়ে যায়। অন্যদিকে দেখা যায় সোনিয়াকে রেস্টুরেন্টের মধ্যে রেখে প্রিন্স সরাসরি চলে আসে ওদের হাইড আউটে। দেখতে পায় অনেকগুলো বন্দুক নিয়ে আসা হয়েছিল। তার মধ্যে স্পেশাল কোয়ালিটির ছিল AK-47। বন্দুকগুলো ওরা টেস্ট করতে থাকে। তারপরে ওদের গ্যাংয়ের সুন্দর একটা নামও দেয়। এটার জন্য সবাই গুলি করে সেটার সেলিব্রেটও করে। অন্যদিকে তো চিন্তায় চিন্তায় অবস্থা খারাপ হয়ে যায় সোনিয়ার। তার পরপরই সেখানে আবারও ফিরে আসে প্রিন্স। সোনিয়া তখন বলে, কোথায় গিয়েছিলে তুমি? প্রিন্স জানায়, একটু কাজ করতে গিয়েছিলাম। তারপর ওরা দুজনে খাবার দাবার শেষ করে বাড়িতে ফিরে। পরদিন সকালবেলাতেই সোনিয়া চলে আসে আবার প্রিন্সের বাড়িতে। আসলে প্রিন্স যেই বাড়িটাতে থাকতো ওই বাড়ির মালিকের মেয়েই হচ্ছে সোনিয়া। এর জন্য প্রিন্সের ফ্ল্যাটে আসতে খুব একটা বেগ পেতে হতো না সোনিয়ার। তারপর প্রিন্সের রুমের মধ্যে গিয়ে কাপড় চোপড় চেঞ্জ করে প্রিন্সকে দেখাতে থাকে। প্রিন্স তো এই ব্যাপারগুলো দেখে আরও বেশি ফিদা হয়ে যায় ওর ওপর। এভাবে ওরা অনেকটাই রোমান্টিক সময়ও পার করে। হঠাৎ করে এক সন্ধ্যাবেলাতে প্রিন্স বাইকে করে সোনিয়াকে নিয়ে এসে বাড়ির সামনে নামিয়ে দেয়। তারপর ছোট্ট করে সোনিয়ার কপালে একটা চুমু খায় প্রিন্স। সোনিয়া তার বাড়ির মধ্যে ঢুকে পড়ে। দেখা যায় সেই বাড়ির বেলকুনি থেকে সবকিছুই খেয়াল করছিল সোনিয়ার বাবা। সোনিয়া বাড়িতে আসার সাথে সাথে ওকে অনেক গালাগালি করতে থাকে, বাবা তোকে কি আমি এই জন্যই বড় করেছি? তুই এসব নষ্টামি করে বেড়াবি? আর তুই ওই ছেলের সম্পর্কে কী বা জানিস? কিন্তু সোনিয়া বাবার সাথে মুখে মুখে তর্ক করে বলে, আমি ওকে ভালোবাসি বাবা। এটা শুনে অনেক বেশি রাগান্বিত হয়ে যায় বাবা এবং কষে একটা চড় লাগিয়ে দেয় সোনিয়াকে। সাথে বলে, আগামী 7 দিনের মধ্যে আমি তোর বিয়ের ব্যবস্থা করছি। কিন্তু সোনিয়া সাফ সাফ জানিয়ে দেয় যে আমি প্রিন্সকে ছাড়া অন্য কাউকেই বিয়ে করতে পারবো না বাবা। এদিকে ওদের লোকজন এবং বন্দুকাদি সবকিছুর ব্যবস্থা হয়ে যাওয়ার পরে ওরা এক এক করে পাঠানের সব এলাকাগুলো দখল করতে থাকে। ওরা মানুষজনকে মারতে শুরু করে। ছোট্ট ছোট্ট করে এক একটা এলাকা দখল করছিল ওরা।
এরকম করতে করতে অনেকগুলো এলাকারই দখল নিয়ে ফেলে প্রিন্সের বানানো নতুন দলটা। এই ব্যাপারটা আবার পাঠানের কানে যেতে খুব একটা সময় লাগে না। ব্যাপারটাতে পাঠান সহ তার সাঙ্গপাঙ্গরা তো অনেক বেশি রাগান্বিত হয়ে যায় আর চিন্তা করতে থাকে যে কি করা যায় এখন। তখন পাঠান ওদেরকে বলে, গোপালের আশেপাশে যারা থাকে তাদের ভালোর উপর নজর রাখো, কে কখন কোথায় যায়, তারপর ওদের মধ্যে থেকে যে কোনো একজনকে ধরো, ওকে ভয় দেখিয়ে হোক আর লোভ দেখিয়ে হোক আমাদের দিকে আনতে হবে, তাহলেই বাকি কুকুরগুলোকে কিভাবে সাহায্য করতে হয় সেটা আমি দেখিয়ে দেব। তার পরপরই পাঠান কল দেয় গোপালকে আর বলে, তোরা আমার সাথে এমনটা কেন করছিস? গোপাল তখন জানায়, দাদা দিন পাল্টেছে, এখন জোর যার মুল্লুক তার। তখন পাঠান বলে, আচ্ছা ঠিক আছে, তোর সঙ্গে আমি সরাসরি সামনাসামনি কথা বলতে চাই, আমাদের একটা সুরাহাতে আসা উচিত। গোপাল জানায়, বসা তো যাই, কিন্তু আমার জীবনের কি গ্যারান্টি আছে? এর জন্য তোমার ভাইকে আমার কাছে পাঠিয়ে দাও। যদি মিটিংয়ে গিয়ে আমার কিছু হয়ে যায় তাহলে এখানে তোমার ভাইয়েরও জান চলে যাবে। অন্য কোনো উপায় না থাকায় এমনটাই করে পাঠান। এদিকে দেখা যায় সকালবেলাতেই সোনিয়া বোরখা পরে বের হয়ে আসে। তখন বাহিরে দাঁড়িয়ে নিজের বাইকটা পরিষ্কার করছিল প্রিন্স। সোনিয়া জানায়, বাবা আমাকে বিয়ে দিয়ে দিবে, এর জন্য আমি বাড়ি থেকে পালিয়ে এসেছি। তুমি যদি আমাকে বিয়ে করো তাহলে ভালো, আর না করলে আমার দু চোখ যেদিকে যায় আমি সেদিকেই চলে যাব। তখন প্রিন্স ওকে বাইকে করে নিয়ে যায় বিয়ে করার জন্য। যে সময় ওদের বিয়েটা হচ্ছিল ঠিক ওই সময় গোপালদাতার কয়েকজন সাঙ্গুপাঙ্গু নিয়ে চলে আসে পাঠানের বাড়িতে। ওরা বাড়িতে এসে পৌঁছানোর সাথে সাথেই ওদের উপরে গুলিবর্ষণ শুরু করে দেয় পাঠানের লোকজনেরা। গোপালের আশেপাশে সবাইকেই মেরে ফেলে। তারপর গোপালকে ধরে এনে পাঠানের পায়ের ওপরে ফেলে। গোপাল অনেক করে কাকুতি-মিনতি করতে থাকে, কিন্তু পাঠান বলে, কুকুর যখন খেপে যায় তখন আর রাখা যায় না তাকে, এজন্য আমার খারাপ লাগছে তোকে মারতে, কিন্তু উপায় তো নেই। এটা বলেই ওর পছন্দের ছোট্ট কুড়ালটা দিয়ে গোপালের গলাটা কেটে ওকে মেরে ফেলে। কিছুক্ষণ যাওয়ার পরে দেখা যায় মান্নান নামের যে গোপালের সহকারীটা ছিল সে এখনও মরেনি, ওর শুধু হাতে একটা গুলি লেগেছে। তখন ওকে ডেকে নিয়ে ওকে দিয়ে কল দেওয়া আর পাঠানের ছোট ভাইকে ছেড়ে দিতে বলে। ওরাও ঠিক তেমনটাই করে। মান্নান এই কাজটা করে দেওয়ার জন্য ওকে ছেড়ে দেয় আর ওকে জানে মারে না। অন্যদিকে রিক্সা দিয়ে যখন গোপালের বউ আর বাচ্চা যাচ্ছিল ঠিক তখনই ওখানে একটা বাইক নিয়ে চলে আসে দুজন লোক। বাইকে থেকে একজন নেমে গুলি করে মেরে ফেলে গোপালের ছেলেকে। তারপর ওর বউকে মারতে যাবে ঠিক তখনই তিনি একটা বন্দুক বের করে সেই লোকটাকেই মেরে ফেলে। এদিকে এত কিছু ঘটে গেল আর অন্যদিকে প্রিন্স বিয়ে করে নিয়েছে সোনিয়াকে। তারপর চলে আসে ওরা বাসর রাতে। দুজনের রোমান্টিক মুহূর্ত কাটাতে যাবে ঠিক তখনই ওর ফোনটা বেজে ওঠে। ফোনটা ধরেই তো বড় মাপের একটা শক খেয়ে যায় প্রিন্স। তারপর সোনিয়াকে বলে, আমার এক্ষুনি যেতে হবে, আমি এসে তোমাকে সব কিছু খুলে বলবো। এটা বলেই সেখান থেকে চলে যায় প্রিন্স। সোনিয়া মন খারাপ হয়ে বসে থাকে যে বাসর রাতে ওকে ছেড়েই চলে গেল প্রিন্স। সেখান থেকে প্রিন্স সরাসরি চলে আসে ওই জায়গাটাতে যেখানে সবার লাশ রাখা হয়েছিল। তখন আবার মুষলধারে বৃষ্টিও হচ্ছিল। তারপর সব কাহিনী ওকে খুলে বলা হয়। এই ব্যাপারটাতে একদমই পাগল প্রায় অবস্থা হয়ে যায় প্রিন্সের। পাঠানের শেষ এবার সে করেই ছাড়বে। কয়েকদিন পরে প্রিন্স তার বউ সোনিয়াকে নিয়ে চলে আসে গোপালের বাড়িতে আর ওকে ভাবির কাছে রেখে যায়। সোনিয়া তো কিছুই বুঝে উঠতে পারছিল না যে হচ্ছেটা কি, কিন্তু তারপরেও প্রিন্সের কথা মতো ভাবির সাথেই থাকতে হয় ওর। এখানে 2 দিন থাকার পরে ওদেরকে নতুন একটা বাড়িতে ট্রান্সফার করতে হবে, যেটা প্রিন্স আগে থেকে ওদের জন্য কিনে রেখেছিল। এবার ওরা চলে আসে সেই নতুন বাড়িতে। কয়েকদিন এই বাড়িতে কাটানোর পরে হঠাৎ করে একদিন এই বাড়িতে অনেকগুলো পুলিশ চলে আসে। ওদের সঙ্গে ছিল একজন ম্যাজিস্ট্রেট। তখন সে এসেই ভাবিকে বলে, সোনিয়ার নামে তো ওয়ারেন্ট আছে, ওকে ধরে নিয়ে যেতে হবে। এটা শুনে তো কোনোভাবে ওকে দিতে চাইছিল না ভাবি। এখানে আসলে ভাবি এবং সোনিয়ার আত্মরক্ষার জন্য অনেকগুলো গানম্যানও দেওয়া ছিল, তারা পুলিশদের ওপরে বন্দুক তাক করেছিল। কিন্তু সেই ম্যাজিস্ট্রেটটা বলে, আপনাদের যা বলার আপনারা কোর্টে গিয়ে বলবেন, কিন্তু এখন আমাদের সঙ্গে যেতেই হবে। তো ভাবি বুঝতে পারে যে এদেরকে যদি মারা হয় তাহলে অনেক বেশি বড় ঝামেলায় পড়তে হবে, এজন্য ওরা চলে আসে কোর্টে। তবে এখানে ওরা খুব একটা সুবিধা করতে পারে না, যেহেতু প্রিন্সের বউ সোনিয়া, এই জন্য প্রিন্সের বিভিন্ন হত্যাকাণ্ডের দায় কিছুটা ওর ওপরও যায়। উকিল বলে যে প্রিন্স এবং সোনিয়া দুজনে মিলে ওই কাণ্ডগুলো ঘটিয়েছে, আর যেদিন গোপালের ছেলেকে মেরে ফেলা হয়েছিল সেদিন তার বউ একটা লোককে মেরেছিল, এর জন্য ওনারও সাজা হয় এবং সাথে সোনিয়ারও। এই ব্যাপারগুলো যেন কোনোভাবেই মেনে নিতে পারছিল না সোনিয়া, কারণ প্রিন্সে যে কী কাজ করতো এতদিন পর্যন্ত সে জানতো না। কিন্তু এবার সোনিয়া বুঝে গেছে যে প্রিন্স আসলে একজন গ্যাংস্টার, ওর পুরো দুনিয়াই যেন উলটপালট হয়ে যায়। তারপর ওদের দুজনকেই জেলে পাঠানো হয়। এদিকে প্রিন্স গোপালকে মারার জন্য বদনা নিতে থাকে, সাথে ওর বউ এবং ভাবিকে জেলে পাঠানোর জন্য। ওর দল আস্তে আস্তে অনেকটাই বড় বানিয়ে ফেলে। যেখানেই তারা পাঠানের লোকদের পেত সেখানেই ওদেরকে মেরে ফেলতো। এইসব কাহিনী দেখে একদিন পাঠান কল দেয় ওকে আর বলে, যা হবার হয়ে গেছে, চল তুই আর আমি বসে সব কিছু ঠিকঠাক করে নেই, এর বিনিময়ে আমি তোর বউকে ছাড়িয়ে দেব। তখন অবশ্য পাঠানের কথাতে রাজি হয়ে যায় প্রিন্স, কিন্তু ওর মাথার মধ্যে তো ঘুরপাক করছিল অন্য প্ল্যানই।
পরদিন রাত্রেবেলাতেই সোনিয়াকে জেল থেকে ছেড়ে দেওয়া হয়। তখন জেলের বাইরে দাঁড়িয়েছিল প্রিন্স, আর ওকে বলছিল, এতক্ষণে তুমি আমার সবকিছু জেনে গেছো, আমার সম্পর্কে যা যা শুনেছ সবকিছুই সত্য। এখানে 2টা গাড়ি রাখা আছে, একটাতে করে আমি যাব। যদি তুমি আমার সাথে যেতে চাও তাহলে আমার গাড়িতে এসে উঠবে, আর যদি তুমি আলাদা হয়ে যেতে চাও তাহলে অন্য গাড়িতে গিয়ে উঠবে। সেই গাড়িটাতে একটা ফ্ল্যাটের চাবি এবং ব্যাংকের চেক রাখা আছে। তো যদি তুমি চলেও যেতে চাও তারপরেও তোমার ভবিষ্যৎ নিয়ে তোমার একদমই চিন্তা করতে হবে না। তখন দেখা যায় সোনিয়া গিয়ে অন্য গাড়িটাতেই ওঠে। কিছুক্ষণ পরে আবার সেই গাড়ি থেকে চলে আসে প্রিন্সের গাড়ি, তার বলে, যারা আমাকে এবং ভাবিকে জেলে দিয়েছিল তাদের কিন্তু শাস্তি দিতে হবে। এবার প্রিন্স একটা ভয়ঙ্কর হাসি দেয়। পরদিন সকালবেলাতেই পাঠানের ওখানে তো বিশাল উৎসব শুরু হয়ে যায়। অনেক রান্নাবান্না হচ্ছিল। কিছুক্ষণের মধ্যেই সেখানে চলে আসে প্রিন্সের গাড়ি। গাড়ির দরজাটা খোলার পরে দেখা যায় প্রিন্স সেখানে পিয়ানোর মতো একটা কিছু বাজাচ্ছিল। তারপর সেটা নিয়েই বাইরে আসে, আস্তে আস্তে আগাতে থাকে পাঠানের দিকে। কিছুক্ষণ পরে ওই ফোল্ডিং জিনিসটা আনফোল্ড করে। আসলে এটা ছিল একটা হ্যাভি মেশিন গান। সেটা দিয়ে গুলি করতে শুরু করে প্রিন্স। মিনিটে যেন কয়েক শত গুলি বেরোচ্ছিল। ওর অপর দিকে থাকা পাঠানের লোকেরা তো সবাই মারা পড়ছিল। ওর বন্দুকের সামনে দাঁড়ানোর কারো সাহস নেই, এমনকি তারা পালাতেও পারছিল না, সবাই মারা পড়ছিল। কিন্তু কোনো মতে সেখান থেকে পাঠান এবং তার কয়েকটা লোক পালাতে সক্ষম হয়। ওরা সেখান থেকে সরাসরি চলে আসে এক পলিটিশিয়ানের কাছে, সেখান থেকে সাহায্য চায়। তখন ওরা বলে, এখানে আপনি সেফ থাকবেন, কিন্তু প্রিন্স তো এখন অনেক বেশি ক্ষমতাধর হয়ে গেছে, ওর কিছু করতে একটু সময় লাগবে। কিন্তু এই কথাগুলো শুনে অনেক রাগান্বিত হয়ে যায় পাঠান, কারণ কারো থেকে এতদিনে না শোনার কোনো অভ্যেস নেই ওর। তারপরে এখন সে তো নিরুপায়, এর জন্য অনেক চিল্লাচিল্লি করে, তারপর সিদ্ধান্তও মেনে নেয়। এটুকু বলেই গল্পটা শেষ করে ভুট্টো। আসলে এভাবেই সাধারণ এক ইব্রাহিম হয়ে উঠেছিল প্রিন্স। প্রিন্সের এই কেসটা ইনভেস্টিগেশন করার জন্য মিনহাসকে অ্যাপয়েন্ট করা হয়। সে আবার তার সবচেয়ে ভালো স্টুডেন্ট জুলফিকারকে এই কেসটা সঁপে দেয়। তারপর সে গিয়ে ওকে বলে, প্রিন্স তো আসলে তোমার ভাই, তাহলে ওর উপরে কি তুমি অ্যাকশন নিতে পারবে? জুলফিকার জানায়, স্যার, সন্ত্রাসীরা কারো ভাই হয় না, আর আমার ভাই ছিল ইব্রাহিম, প্রিন্স আমার ভাই নয়। তখন মিনহাস ওর থেকে জানতে চায়, আচ্ছা, ইব্রাহিমের এই যাত্রা শুরু কবে থেকে? তখন জুলফিকার বলে, ছোটবেলা থেকে প্রিন্স একটা মেয়েকে খুব ভালোবাসতো। মেয়েটা ওকে জানের চাইতেও বেশি ভালোবাসতো, কিন্তু আমাদের গ্রামেরই এক প্রভাবশালী ছেলের প্রেমের প্রস্তাব ঘুরিয়ে দেয় সেই মেয়েটা। মেয়েটা রাজি না হওয়াতে অ্যাসিড নিক্ষেপ করে সেই ছেলেটা। এরপরে মেয়েটা নিজে নিজেই মারা যায়। এই ব্যাপারটা অনেকটাই নাড়া দিয়েছিল ইব্রাহিমকে, আর দিনে দুপুরে সেই ছেলেটাকে ঝুলিয়ে মেরে ফেলেছিল ইব্রাহিম। তারপর পালিয়ে চলে এসেছিল ঢাকায়। ওরা কথোপকথন শেষ করার পরেই দেখা যায় সেখানে দিলরুবাকে ধরে আনা হয়েছে। তখন মিনহাজ ওর কাছে গিয়ে ওকে জিজ্ঞেস করে, প্রিন্সকে কি তুমি চেনো? দিলরুবা বলে, প্রিন্সকে কেই না চেনে, টিভি খুললেই তো সবসময় ওর নিউজই দেখা যায়। কিন্তু মিনহাজ বলে যে না, পার্সোনালি ওকে চেনো কিনা। তবে দিলরুবা জানায় যে না, পার্সোনালি ওনাকে আমি কেন চিনব। কাহিনীটা ফ্ল্যাশব্যাকে চলে যায়। তখন দিলরুবা অলরেডি নায়িকা হয়ে গিয়েছিল। একদিন ওর ম্যানেজার ওকে একটা জায়গায় নিয়ে আসে, বলে, আমাদের আগামী কয়েকটা সিনেমার প্রডিউসার আপনার সাথে একটু সাক্ষাৎ করতে চায়। তখন দিলরুবাও যায় সেখানে। গিয়েই দেখতে পায় এটা তো ইব্রাহিম। ওখানে ওরা দুজনে দুজনকে দেখেই ইমোশনাল হয়ে যায়। অনেক দিন পরে একে অপরের সঙ্গে দেখা হলো ওদের। এতদিনের ভেতরে থাকা ভালোবাসা যেন আবার বেরিয়ে আসতে থাকে। এখান থেকে চলে যাওয়ার সময় প্রিন্সকে দিলরুবা তার জন্মদিনে ইনভাইট করে তার বাড়িতে যাওয়ার জন্য। পরদিন সন্ধ্যাবেলাতে প্রিন্স চলে আসে দিলরুবার বাড়িতে। এসে দেখতে পায় গোটা বাড়ি একদম ফাঁকা, কেউ নেই বাড়িতে, আর শুধু ক্যান্ডেল জ্বলছে চারিদিকে। কিছুক্ষণ এভাবে ঘোরাঘুরি করার পরে হঠাৎ করে দিলরুবা পেছন থেকে সে জড়িয়ে ধরে প্রিন্সকে। তারপর ওরা দুজনে মিলে কেক কাটে। কিছুক্ষণের মধ্যেই ওরা দুজনে আস্তে আস্তে রোমান্টিক হতে থাকে। তবে হঠাৎ করে প্রিন্স কি যেন একটা চিন্তা করে আর রোমান্টিক না হয়ে ওকে ছেড়ে দেয়, আর বলে অনেক দেরি হয়ে গেছে এটার জন্য। এই কথাটা বলেই সেখান থেকে বেরিয়ে যায় প্রিন্স। এখানে কি ঘটে গেল এটার কিছুই বুঝতে পারে না দিলরুবা। এখন গোটা ঢাকা শহরই প্রিন্সের হয়ে গেছে, সব জায়গাতেই শুধু তারই গুণগান। কিছুদিনের মধ্যেই দেখা যায় একটা রাজনৈতিক দলের কয়েকজন লোক আসে প্রিন্সের সাথে দেখা করার জন্য, আর ওদেরকে একটু সাপোর্ট দিতে বলে। তাহলে এর পরের 5 বছর প্রিন্সের যত অপরাধী করুক না কেন সবগুলো ক্ষমা করে দেওয়া হবে। সাথে নির্বাচনের আগে প্রিন্সের যত টাকা প্রয়োজন সেগুলো দিতে রাজি হয় ওই দলের লোকজন। এত ভালো একটা অফার পেয়ে প্রিন্স আর না করতেই পারে না। এরপর ওদের দলের হয়ে নির্বাচনী প্রচারণা চালায়। তারপর ভোটের সময় ভোট কেন্দ্র দখল করে নির্বাচনে জিতিয়েও দেয় ওদের। প্রথম কিছুদিন ভালোই সম্পর্ক ছিল ওদের মধ্যে, কিন্তু তারপরে সব এলাকার কমিশনাররা প্রিন্সের লোকদের উপরে এটা ওটা চাপিয়ে দিতে থাকে, আর পার্টির লোকজনেরা এই ব্যাপারে কিছুই করছিল না। এজন্য প্রিন্স চলে আসে ওদের সাথে দেখা করার জন্য। কিন্তু নির্বাচনের আগে তারা যে কথাগুলো বলেছিল এখন সেগুলো কিছুই যেন স্বীকার করতে চায় না। তারপর প্রিন্স খেয়াল করে দেখতে পায় ওখানেই বসে আছে পাঠান। এটাতে প্রিন্সের আর বুঝতে বাকি থাকে না যে কেন ওরা পোল্টি মেরেছে।
তারপর সেখান থেকে অনেক রাগান্বিত হয়ে চলে যায় প্রিন্স, আর যাওয়ার সময় বলে যায় এক মাকে কিন্তু শীতে যায় না। তার পরপরই ওই দলের বিভিন্ন নেতাকর্মী এবং বিভিন্ন এমপিদেরকে মারতে শুরু করে দেয় প্রিন্সের লোকজনেরা। এই ব্যাপার স্যাপারে একদমই তছনছ অবস্থা হয়ে যায় সেই পার্টির। কি করবে তারা কিছুই বুঝে উঠতে পারছিল না। এরপর তিনি সিদ্ধান্ত নেন যে প্রিন্সকেই দুনিয়া থেকে সরাতে হবে। এর জন্য বড় মাপের একটা ফোর্স বানায়, যেটা আসলে লিড করছিল মিনহাজ এবং জুলফিকার। ওরা প্রিন্সের লোকজনকে ধরতে থাকে। এক এক করে প্রিন্সের অনেক লোককেই ধরে ফেলা হয়। প্রিন্সের অবস্থা এখন খুব একটা ভালো নয়। এর মধ্যে একদিন মান্নান, সোনিয়া এবং ভাবি একসাথে বসে টিভি দেখছিল। তখন টিভির মধ্যে দিলরুবারই একটা গান চলছিল। সেটা দেখে মান্নান বলে ওঠে, নায়িকাটা টিভির পর্দাতে যতটা সুন্দর আসলে কিন্তু অতটা সুন্দর নয়। তখন সোনিয়া জানতে চায়, তুমি কেমনে বুঝবে? তুমি কি ওকে দেখেছো সরাসরি? মান্নান তখন মুখ ফসকে বলে ফেলে, ভাইয়ের কাছে তো মাঝে মধ্যেই আসে। এই কথাটা শুনে অনেক রাগান্বিত হয়ে যায় সোনিয়া। ওর আর বুঝতে বাকি থাকে না যে কেন প্রিন্স আর ওর কাছে ঠিকঠাক মতো আসে না। তখন অনেক রাগান্বিত হয়ে সোনিয়া প্রিন্সকে গিয়ে জিজ্ঞেস করে ব্যাপারটা, কিন্তু প্রিন্স সেখানে তেমন কিছুই বলে না, আর জানায় আমি ওকে অনেক আগে থেকে চিনি, এটা সত্য, কিন্তু ওর সাথে আমার কোনো খারাপ সম্পর্ক নেই। তবে তারপরেও কেন জানি কথাটা একদমই বিশ্বাস হয় না সোনিয়ার। এদিকে পুলিশরা প্রিন্সের দলের খুবই বাজে অবস্থা করে ফেলেছিল। ঠিক এ কারণেই ওরা সবাই মিলে একটা মিটিং করতে বসে। মিটিংটার মধ্যেই সেখানে হামলা করে দেয় পুলিশ। ওখানেও প্রিন্সের অনেক লোককেই মেরে ফেলা হয়, আবার প্রিন্সও অনেক পুলিশকেই মেরে ফেলে। তারপর প্রিন্স যখন সেখান থেকে বের হতে যাবে, ঠিক তখনই ওর সামনাসামনি হয় জুলফিকারের। কিন্তু নিজের ভাই হওয়াতে প্রিন্সকে মারতে পারে না সে। সেখান থেকে প্রিন্স গাড়ি নিয়ে পালিয়ে যায়। ওর পেছনে অনেকগুলো গাড়ি নিয়ে তাড়া করতে থাকে পুলিশরা। এরকম করতে করতে একসময় শুনশান একটা রাস্তার মধ্যে গিয়ে গাড়িটা থামিয়ে ফেলে প্রিন্স। ওর দুদিকে পুলিশের গাড়ি। সেখান থেকে অনেকগুলো পুলিশ বের হয়ে বন্দুক তাক করে ওর দিকে। তখনই প্রিন্স তার মেশিন গানটা বের করে এবং গুলিবর্ষণ করতে শুরু করে ওই পুলিশদের ওপর। কিছুক্ষণের মধ্যেই সেখানে থাকা প্রায় সকল পুলিশকেই মেরে ফেলে এবং আহত করে কিছু পুলিশকে। এমনকি ওদের সকল গাড়িগুলো ধুলোর সাথে মিশিয়ে দেয়। এরপর প্রিন্স সরাসরি চলে আসে বাড়িতে। তারপর হঠাৎ করে প্রিন্সকে সোনিয়া আবার ওই একই প্রশ্নটাই করে। প্রিন্স এবার জানায়, আমি তো তোমাকে অনেকবারই বলেছি। কিন্তু এই উত্তরটা একদমই ভালো লাগে না সোনিয়ার, আর প্রিন্সের দিকে বন্দুক তাক করে বসে সে। এটা দেখে খানিকটা শক খেয়ে যায় প্রিন্স। ওই সময়টা আবার মান্নান ওখানেই উপস্থিত ছিল। তখন মান্নান সোনিয়ার হাত থেকে বন্দুকটা নিয়ে বলে, ভাবি আপনি এগুলো কি করছেন? এটা বলে আচমকাই মান্নান ওই বন্দুকটা তাক করে প্রিন্সের দিকে। এটা দেখে অবাক হয়ে যায় প্রিন্স। আসলে মান্নানকে অনেক আগেই টাকার লোভ দেখিয়ে পাঠান কিনে নিয়েছিল, আর গোপালের সঙ্গে যা হয়েছিল সেটার জন্য জড়িত ছিল মান্নান। আর প্রিন্সের দলের লোকজনের এখন যে বাজে অবস্থা, এটার জন্য দায়ী হচ্ছে মান্নান, কারণ সে সমস্ত ইনফরমেশন পাঠানকে দিয়ে দিত, আর সে তার টাকার পাওয়ার দেখিয়ে এই কাজগুলো করাতো। মান্নান প্রিন্সকে গুলি করতে যাবে, ঠিক তখনই পেছন থেকে ওর মাথায় গুলি করে দেয় ভাবি। ওনার স্বামী হত্যার বদলা নিয়ে নিল। এই ব্যাপারগুলো চলতে থাকলে ততক্ষণে ওই বাড়িটা পুরোপুরি ঘিরে ফেলে পুলিশ। তখন ভাবি এবং সোনিয়াকে পেছনের দরজা দিয়ে বের করে দেয় প্রিন্স, আর বারবার একে ওকে ফোন দিয়ে কি যেন বলে। তারপর সিঁড়ির উপরে গিয়ে খুব সুন্দর করেই বসে থাকে। পুলিশরা এসে ওকে ধরতে যাবে, ঠিক তখনই একজনের ফোনে কল আসে। হাই কমান্ড থেকে জানানো হয় প্রিন্সকে আর ধরা যাবে না। তখন ওকে না ধরেই চলে যেতে হয় এদেরকে। আসলে এটা ছিল এমপির চাল। তারপর সেখান থেকে প্রিন্স সরাসরি চলে আসে তার মায়ের কাছে। ওই যে অনেক দিন আগে সে বাড়ি থেকে পালিয়ে এসেছিল, তারপর আর কখনো সে বাড়িতে ফিরে যায়নি, বা তার মায়ের সঙ্গে আর কখনো দেখাও করেনি। এবার গিয়ে মায়ের পা জড়িয়ে ধরে বলে, আমার এসব সকল বাজে কাজ আমি ছেড়ে দেব, আর এখন থেকে তোমার সাথেই থাকবো। তারপর মাকে একটা গাড়িতে করে নিয়ে যেতে থাকে। কিছুদূর যাওয়ার পরে হঠাৎ করে রাস্তার মধ্যে ওর গাড়িটা আটকায় পুলিশ। এবার জুলফিকার নিজে এসে ওকে ধরে ফেলে। তারপর প্রিন্সকে মিনহাজের হাতে হস্তান্তর করে। মিনহাজ গাড়ি করে ওকে নিয়ে চলে যাচ্ছিল, আর জুলফিকার তার মাকে বোঝায় যে সন্ত্রাসী তোমার ছেলে নয়। যেদিন একটা খুন করে ইব্রাহিম বাড়ি থেকে পালিয়ে গিয়েছিল, সেদিনই মারা গেছে তোমার ছেলে এবং আমার ভাই। মিনহাজ যখন গাড়ি করে প্রিন্সকে নিয়ে যাচ্ছিল, ঠিক তখনই ওর ফোনে একটা কল আসে, প্রিন্সকে এনকাউন্টার করার অর্ডার। তখন গাড়িটা ঘুরিয়ে একটা শুনশান জায়গায় নিয়ে আসে। প্রিন্সকে গুলি করে। প্রিন্স তখন সোজা গিয়ে পড়ে নদীর মধ্যে। এদিকে প্রচণ্ড কান্না করছিল মা, সোনিয়া এবং দিলরুবা। আসলে তারা সবাই প্রিন্সকে খুবই ভালোবাসত। এরপর কেটে যায় কিছুদিন। রাজস্থানের একটা মরুভূমি। দেখা যায় সেখানে ঘুরতে আসা কিছু মানুষের ওপর অ্যাটাক করে একটা দস্যু দল, আর তাদের মধ্যেই দেখা যায় প্রিন্সকেও। আসলে সেদিন প্রিন্সকে মেরে ফেলেনি মিনহাজ। ওর কাছে যে কলটা এসেছিল সেটা ছিল আসলে ফেক এনকাউন্টার করার, যেন প্রিন্স বেঁচে থাকে। এখানে মরুভূমির মধ্যে রামদাহাতে নিয়ে সবাইকে কচুকাটা করছিল প্রিন্স, আর এর মাধ্যমেই শেষ হয়ে যায় সিনেমাটি। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের এই এক্সপ্লেনটি জানাতে কমেন্ট করো।
আর যদি এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নাও। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। টিল দেন সায়োনারা।